বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকেরা। এতে স্থবির হয়ে পড়েছে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম। এছাড়া নগর ভবনের সামনের রাস্তায় নেতাকর্মীদের অবস্থান করায় আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। তবে ইশরাক সমর্থকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। আফজাল হোসেনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে টানা ৬ দিন নগর ভবনের সামনে তার সমর্থকদের এমন অনড় অবস্থান। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম। নগর ভবনের গেট আটকে মঞ্চ করা হয়েছে। সেখানে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখানো হয় জাদু। আর সড়কে টানা অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত বন্ধ হয়ে যায় যান চলাচল। সিটি কর্পোরেশনের নির্বাচিত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করেছে, কিন্তু কিছু কুচক্রী মহল আজকে বহুদিন যাবৎ এই রায়কে অমান্য করে তারা ইশরাক হোসেনকে এই সিটি কর্পোরেশনের দায়িত্ব এবং মেয়রের শপথ গ্রহণ করতেছে না। জনতা ইশরাক হোসেনকে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দেখতে চায়। আমরা এই দাবি নিয়ে আজকে সিটি কর্পোরেশনে আসছি, আগামীতে আসবো। যতদিন পর্যন্ত মেয়র নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আন্দোলনকারীরা মনে করেন, নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেন দায়িত্ব নিলে মানুষ সহজে সেবা পাবেন। আমি ইশরাতের জন্য দাঁড়াইছি। ইশরাত একটা ভালো লোক, তার বাবাও ভালো লোক ছিল। আমরা চাচ্ছি তাকে কেন বসতে দিচ্ছে না। আইনগতভাবে মেয়র নির্বাচিত হয়েছেন, তার শপথ নিয়ে গড়িমসি হচ্ছে। তাই সমগ্র ঢাকাবাসী ইশরাক হোসেনকে মেয়র হিসাবে দেখতে চায়, এর জন্য সবাই রাজপথে নেমে এসেছে। এটিকে আমরা অত্যন্ত গভীর ষড়যন্ত্র বলে মনে করি। তাই ঢাকাবাসীর আমাদের দাবি, অনতিবিলম্বে এই শপথ বাক্য পাঠ করাতে হবে। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও কার্যালয়ে আসতে পারছেন না। গত ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজ চলছে ঢাকা দক্ষিণ সিটির ভবনে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানি শেষে এই বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তি। পাশাপাশি ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স অনেক কম, হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এই জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। মঙ্গলবার খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। রিজভী বলেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব, গুরুতর দায়িত্ব পেয়ে গেছে। এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারবে? সেও তো আদালতের রায় নিয়ে সে মেয়র হয়েছে। যদি একই আইনে যদি সাদাত হতে পারে, তাহলে ইশরাক কেন হতে পারবে না? বিএনপি নেতা ইশরাকের বিষয়টি আদালতে বিচারাধীন এবং আইনি জটিলতা থাকায় ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ বা কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্যোক্তা উন্নয়নে তারুণ্য ও আগামী সম্ভাবনা প্রতিপাদ্য সামনে রেখে সাফারে আয়োজিত যুব সমাবেশ 2025-এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই আন্দোলন যেন জনজীবনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানানো হয়েছে। দুপুরে সাভারে অবস্থিত জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের হলরুমে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও প্রশিক্ষিত উদ্যোক্তাগণের সাথে মেলাবন্ধন সৃষ্টি সহ রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে যুবক যুবতীদের অবহিতকরণের উদ্দেশ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ
পক্ষভুক্ত ছিল না এবং রায়ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না, এটা আপনারা জানেন। এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতাগুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মের হত্যার বিচার না হলে ঢাকা সহ সারা দেশ অচল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে শাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। সেখানে তিনি কথা বলেন। রাকিব বলেন, ছাত্রদলের উপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করা হবে। প্রশাসন প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করলে সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আমরা অপেক্ষা করব না। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য এই ইন্টারিম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসএম আরিফের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এই যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক তেমনি জিয়াউর রহমানকে দেখেনি। সভা শেষে সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত 8 দিনের এই কর্মসূচি করা হয়েছে। এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায়, তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এ সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন মির্জা ফখরুল ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর মাধ্যমে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, কিছু দল রাজনৈতিক স্বার্থে সংস্কার বিচারের নামে নির্বাচন পিছানোর চেষ্টা করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে। কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথা আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। রাজধানী ভাটারা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের 2 দিনের মধ্যে জামিনে কারামুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বেলা 3:20 তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার। অন্যদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে করা হত্যা চেষ্টা মামলার ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন এবং তদন্তে সম্পৃক্ততা সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের উপর ভরসা রাখতে পারছে না এনসিপি। এই সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, এই কমিশনকে পুনর্গঠন করার জন্য মাঠে নামবে এনসিপি। উদ্ভূত পরিস্থিতিতে
ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপসগং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের প্রশাসনের নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। সাহিত্যিক সাংস্কৃতিক সংগঠক মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহ আমৃত্যু ছিলেন সংগঠনের জন্য একটি নিবেদিত প্রাণ। তিনি মনে প্রাণে সংগঠনের আদর্শকে ধারণ করতেন এবং মেনে চলতেন। সংগঠনের কঠিন সময়ে তিনি মানুষের কাছে সংগঠনের বার্তা পৌঁছে দিতে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মরহুম ডক্টর আজম ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভায় তিনি সব কথা বলেন। চট্টগ্রাম কালচারাল একাডেমির উদ্যোগে আয়োজিত এই স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি জানান, সেখানে এনবিআর কর্মকর্তাদের দাবিগুলো যতটুকু অন্তর্ভুক্ত করা যায় সে চেষ্টা করা হবে। বিকেলে এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এর আগে সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জ্বালানি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণের উপস্থিতিতে বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর নিয়ে নতুন গেজেট প্রকাশ করা হবে, যেখানে কর্মকর্তাদের দাবিগুলো যতটুকু সম্ভব অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। পরবর্তী যে আমরা এটা ইমপ্লিমেন্টেশন স্টেজে যে অনেক কাজ আছে, তো সেই সময় আমরা দেখব এটা কতটুকু তাদের সেটা নেওয়া যায়। আমরা বলছি যে প্র্যাকটিক্যাল হিসেবে দশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। এর আগে সকালে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে, হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এ সময় ভারতের আমদানি বিধিনিষেধের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি অর্থ উপদেষ্টা। এটা তো এখন আমি বলবো না, ওরা তো আসবেন আমার কাছে, আমরা একটু বসবো। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। স্টারলিংকের মাধ্যমে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় তিনি স্টারলিংকের কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে না বলেও উল্লেখ করেন। এছাড়া স্টারলিংকের দুটি প্যাকেজের তথ্যও জানান। আফজাল হোসেনের আরেকটি রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী কোম্পানি স্টারলিংক। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়াজ তাইয়েব আহমেদ। আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা, সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম। স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না বলে নিশ্চিত করেছেন ফায়াজ তাইয়েব আহমেদ। স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আমরা আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে, এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে, স্টারলিংক রেজিডেন্স এবং রেজিডেন্স লাইট। মাসিক খরচ একটিতে ৬,০০০ টাকা, অপরটিতে ৪,২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭,০০০ টাকা এককালীন খরচ হবে। থাকছে না কোনো স্পিড ও ডেটা লিমিট।
বাংলাদেশের গ্রাহকরা এখন সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেবা অর্ডার করতে পারবেন। এই স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রশাসনে বসে থাকা আওয়ামী এবং পতিত স্বৈরাচারের দোসরদের বাধ্যতামূলক অবসরের পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা না নিলে এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন সহ কঠোর হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন নেতারা। শহীদ মুনতাসির রহমান আরিফের পিতা গাজীউর রহমানের স্বাগত বক্তব্য প্রশাসনে পতিত আওয়ামী লীগের সহযোগী 44 জন সচিবের পাশাপাশি গণহত্যার নির্দেশ এবং জড়িত 95 জন ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করা হয়। অনতিবিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দোসর যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। যদি এগুলো না করা হয় তাহলে আগামী 31শে মের পর থেকেই আমরা ছাত্র জনতার সাথে নিয়ে আবার মাঠে নামবো এবং আমরা মার্চ টু সচিবালয়ে দিব এবং যদি প্রয়োজন হয় এর চাইতেও কোনো ক্ষুদ্র কর্মসূচি দেওয়া লাগে সেটিও আমরা দিব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বিচারিক ট্রায়ালের যে কোনো পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে প্রচার হতে পারবে। সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। এদিকে সুপ্রিম কোর্টের দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলাগুলোর শুনানি সরাসরি সম্প্রচার করার নির্দেশনা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। কিভাবে পেজ দেখাচ্ছেন, কিভাবে আদালতকে কনভিন্স করার চেষ্টা করছেন, তাহলে আমার মতে আইনজীবী এবং বিচারক সকলেই কথাবার্তা বলার ক্ষেত্রে অনেক সতর্কতা এবং শিক্ষা দীক্ষায় আরও অনেক বেশি সচেতনতা অর্জন করতেন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর যোগানে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের খামারিরা। কুমিল্লার লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রামের 4 শতাধিক কৃষানী কৃষি বিভাগের পরামর্শে কোরবানির ঈদকে কেন্দ্র করে গড়ে তুলছেন পারিবারিক ক্ষুদ্র ক্ষুদ্র গরুর খামার। গেল কয়েক বছর ধরে ব্যতিক্রমী এসব খামার করে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি এই অঞ্চলের নারীরা হয়ে উঠেছেন স্বাবলম্বী। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। জেলার লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রাম। এ গ্রামের অধিকাংশ বাড়িতে প্রবেশ করলেই চোখে পড়বে এমন খড়ের স্তূপ। বউ শাশুড়ি কিংবা ননদ, ঘরের নারীরাই পরিচর্যা করছেন এসব পশুর খামারে। ঘরের কাজের ফাঁকে অবসরকে কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আনছেন এসব নারীরা। আমার 4টা গরু আছে, আমার শ্বশুরে ঘাস টাস কাটিয়ে আনি দেয়, আমি গরুর খ্যাটের দিই বা ফ্যানটেন খাবাই। এগুলা বিক্রি করে যা আসে লাভ অংশ আমরা সংসারে কিছু কাজে লাগাই, আর বা কিছু টাকা দিয়ে আবার নতুন বছরের জন্য গরু ক্রয় করি, করে আবার এগুলারে খাওয়াই পরিচর্যা করি। গরু বিক্রি করলে গরুর টাকাটা অনেক কাজে লাগে, আপনার অভাব অনটন দূর হয়। আমার স্বামী প্রবাসে থাকে, তার আয়ের পাশাপাশি আমরাও একটু বাড়তি আয় করতেছি। এই এলাকায় দায়িত্বরত কৃষি কর্মকর্তা বলছেন, মাঠ স্কুলের মাধ্যমে কৃষানীদের সবজি চাষের পাশাপাশি পশুপালনেও উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে করে পারিবারিক শ্রমকে কাজে লাগিয়ে নারীরাও হয়ে উঠছেন স্বাবলম্বী। ভাবকপাড়া গ্রামে প্রায় 4 শতাধিক কৃষানী গরু মোটা বা ঈদুল আজহা উপলক্ষে গরু লালন পালন করতেছেন। এতে করে কৃষানীর যে পারিবারিক শ্রমটা কাজে লাগাচ্ছে এবং অর্থনৈতিক যে একটা উন্নয়ন হচ্ছে, এতে করে তারা স্বাবলম্বী হচ্ছে। এসব পশু বিক্রির অর্থ দিয়ে কেউ করেছেন পাকা বাড়ি, সন্তানের উচ্চশিক্ষায় ঋণ পরিশোধ কিংবা স্বামীকে প্রবাসে পাঠাতেও ভূমিকা রাখছেন এ এলাকার নারীরা। সাফিয়া বেগমের মতো এই অঞ্চলে অন্তত 4 শতাধিক নারী কোরবানির ঈদকে কেন্দ্র করে লালন পালন করেন এসব পশু। পশু বিক্রির এসব অর্থে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি ভূমিকা রাখে পারিবারিক উন্নয়নে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।